ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২৬। সমুদ্রের অতল গভীরে বিশাল সাবমেরিনটি যখন পানির প্রচণ্ড চাপ ঠেলে এক ভারী যান্ত্রিক গর্জন তুলে এগোচ্ছিল, তানভীর মনে হচ্ছিল সে কোনো অনন্ত অন্ধকারের দিকে যাত্রা করছে। সাবমেরিনের ভেতরে নিস্তব্ধতা তার বুকের ভেতর হাতুড়ি পেটার মতো বাজছে। দীর্ঘ এক পথ পরিক্রমার পর হঠাৎ সেই ধাতব যানটি গতি কমিয়ে এক রহস্যময় আন্ডারগ্রাউন্ড ডকিং স্টেশনে এসে ভিড়ল। এটি কোনো সাধারণ বন্দর নয়, এটি একটি বিশাল প্রাগৈতিহাসিক পাথরের গুহা, যা অত্যাধুনিক ইঞ্জিনিয়ারের ছোঁয়ায় এক নিষিদ্ধ দুর্গে পরিণত হয়েছে। সাবমেরিনের হ্যাচ দরজাটি যখন হাইড্রোলিক প্রেসারের হিসির শব্দ তুলে খুলে গেল, লোনা বাতাসের সাথে এক অদ্ভুত শীতলতা তানভীর শরীরে ঝাঁপিয়ে পড়ল। ভ্যালেরিয়া তানভীর বরফ শীতল হাতটা শক্ত করে ধরে তাকে বাইরে নিয়ে এলো। সামনে তাকাতেই তানভীর চোখ ছানা পড়া। সমুদ্রের গর্ভে এমন এক আধুনিক স্থাপত্য থাকতে পারে তা তার কল্পনারও অতীত। চারপাশটা কৃত্রিম নীল আলোয় উদ্ভাসিত, পাথরের দেওয়ালগুলো এমনভাবে পালিশ করা যে আয়নার মতো ঝকঝক করছে। দেয়ালের প্রতিটি ভাঁজে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা আর লেজার সেন্সরগুলোর লাল বিন্দিগুলো শিকারি চোখের মতো এদিক ওদিক তাকিয়ে আছে। ওপরের সুউচ্চ ছাদ থেকে বিশাল ঝাড়বাতিগুলো ঝুলছে, যা দেখে মনে হয় কোনো গোপন পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক আকাশ ছোঁয়া অরণ্য প্রাসাদ। তানভি ফিসফিস করে গলা শুকিয়ে কাটা অবস্থায় বলল, আপা আমরা কোথায় এসেছি? ওই ঝড় তুফান কি আমাদের খুঁজে পাবে না? আর এই জায়গাটা কেমন যেন গা ছমছমে। ভ্যালেরিয়া তার চুলে হাত বুলিয়ে অভয় দিয়ে বলল, নিশ্চিন্ত থাকো তানভি, এই আস্তানার হদিশ পৃথিবীর কোনো স্যাটেলাইটে নেই। এখানে ঢোকার অনুমতি মেলস্ট্রমের নিজেরও নেই। এটা পৃথিবীর অন্যতম সুরক্ষিত আস্তানা, যেখানে মৃত্যুর পরোয়ানা ছাড়াও বাতাসও ঢুকতে ভয় পায়। প্রাসাদের মূল হলরুমে প্রবেশ করতেই তানভি থমকে গেল। মেঝেতে দামি পার্সিয়ান কার্পেট পাতা, দেয়ালে ঝুলছে দুর্মূল্য সব তৈলচিত্র, কিন্তু সেসব ছাপিয়ে হলরুমের মাঝখানে বসানো একটি ভিক্টোরিয়ান স্টাইলের রাজকীয় সোফায় বসে থাকা নারীর দিকে তার নজর আটকে গেল। 50-এর কোঠায় বয়স হলেও সেই নারীর চেহারায় সময়ের কোনো ছাপ পড়েনি, বরং আভিজাত্য আর ক্ষমতার এক তীব্র তেজ তার চোখে মুখে ঠিকরে পড়ছে। পরনে নিকশ কালো সিল্কের এক দীর্ঘ গাউন যা মেঝের কার্পেট ছুঁয়ে আছে। বাম হাতে একটি দামি সিগার থেকে ধোঁয়া পাকিয়ে উপরে উঠছে। তার ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক আর চোখের তীক্ষ্ণ চাহনি যে কোনো সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দিতে পারে। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রূপকথার সম্রাজ্ঞী। তানভি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, আপা উনিকে? ওনাকে তো আগে কখনো দেখিনি। উনি এভাবে তাকিয়ে আছেন কেন? ভ্যালেরিয়া দ্রুত মাথা নিচু করে সেই নারীর প্রতি গভীর সম্মান প্রদর্শন করলো। তানভীর কানে যেন বজ্রপাতের মতো বাজলো ভ্যালেরিয়ার পরবর্তী শব্দগুলো, উনি হচ্ছেন মেক্সিকোর আন্ডারওয়ার্ল্ডের সেই কিংবদন্তি যাকে সবাই মাফিয়া কুইন বলে চেনে। আর ওনার সবচেয়ে বড় পরিচয়, উনি মেলস্ট্রোমের জন্মদাত্রী মা আর আমার একমাত্র আপন খালা ইসাবেলা মোরেলাস। মেলস্ট্রোমের মা কথাটি তানভীর কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। তার মনে হলো মাথার ওপরের ওই বিশাল ঝাড়বাতিটা যেন এখনই খসে পড়বে। যে দানবের হাত থেকে বাঁচার জন্য সে নিজের জীবন বাজি রেখে উত্তাল সাগরে ঝাঁপ দিল, ভবিতব্য কি তাকে শেষ পর্যন্ত সেই দানবেরই গুহায় ফিরিয়ে নিয়ে এলো? তানভি আতঙ্কে তোতলাতে শুরু করে জিজ্ঞেস করলো, উনি ঝড় তুফানের মা? তাহলে আমাকে এখানে কেন আনলেন আপা? আপনি কি শেষ পর্যন্ত আমাকে ওদের হাতেই তুলে দিলেন? তানভি হিতাহিত জ্ঞান হারিয়ে ভ্যালেরিয়ার পেছনে গিয়ে লুকালো। তার ছোট শরীরটা পাতায় ঢাকা পাখির মতো থরথর করে কাঁপছে। ইসাবেলা ধীর পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার হিল জুতো থেকে নির্গত হওয়া সেই ছন্দময় খটখট শব্দটা পুরো হলরুমে এক ভয়াবহ নিস্তব্ধতা তৈরি করে এগিয়ে আসতে তানভীর দিকে। ইসাবেলা তানভীর একদম সামনে এসে থামলেন। সিগারেট ধোঁয়াটুকু বাতাসে উড়িয়ে দিয়ে তিনি এক মুহূর্ত তানভীর ভীত মুখটার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার কণ্ঠস্বরে এক অদ্ভুত গাম্ভীর্য আর হিমশীতলতা নিয়ে বললেন, এই তবে সেই মেয়ে যার জন্য জাভেদ আমিলীয় চৌধুরী পুরো পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যার এক ফোঁটা চোখের জল মোছাতে জাভেদ নিজের সাম্রাজ্য বাজি রাখতেও দ্বিধা করে না। তানভীর চোখ বন্ধ করে ভ্যালেরিয়ার পোশাকটা শক্ত করে জাপটে ধরল। ইসাবেলা এবার তানভীর চিবুকটা নিজের ঠান্ডা আঙুল দিয়ে স্পর্শ করে মৃদু উঁচিয়ে ধরলেন। তার গম্ভীর গলায় এক অদ্ভুত শীতলতা নিয়ে বললেন, চোখ খোলো মেয়ে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। মেলস্ট্রম আমার রক্ত, আমার কলিজা। সারা পৃথিবীর কাছে ও এক অভিশাপ হতে পারে, কিন্তু আমার কাছে ও কেবলই আমার সন্তান। আর ও আমাকে কতটা ভালোবাসে আর সম্মান করে তা হয়তো তোমার ধারণারও বাইরে। তানভি বিস্ময় নিয়ে ভ্যালেরিয়ার আড়াল থেকে উঁকি দিল। ইসাবেলার চোখে মেলস্ট্রমের জন্য
এক অদ্ভুত মমতা খেলা করছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, মেলস্ট্রম যা করেছে তা ওর জেদ, কিন্তু অ্যামেলির সাথে আমার সম্পর্কের সমীকরণটা ভিন্ন। ওর প্রতি আমার একটা আলাদা দায়বদ্ধতা আছে, আর ওর আমানত আজ আমার কাছে। আজ থেকে তুমি আমার মেহমান, মনে রাখবে। ইসাবেলা মোরেলাসের আশ্রয়ে থাকা মানে তুমি এক অদৃশ্য কবজের ভেতরে আছো। মেলস্ট্রমও আমার এই সীমা অতিক্রম করার সাহস করবে না। তানভি বুঝতে পারল এই দুর্ভেদ্য দুর্গের ভেতরে সে কেবল বন্দী নয়, বরং জাভেনের প্রতি ইসাবেলের দায়বদ্ধতা এক জীবন্ত দলিল হিসেবে রক্ষিত হতে যাচ্ছে। ইসাবেলা তানভীর থরথর করে কাঁপতে থাকা ভীত শরীরের দিকে এক পলক তাকালেন। তার তীক্ষ্ণ দৃষ্টিতে তখন এক অদ্ভুত নির্লিপ্ততা, কিন্তু সেখানে আতিথেয়তার কোনো ত্রুটি নেই। তিনি তার ব্যক্তিগত পরিচারিকার দিকে ফিরে ছোট একটি ইশারা করলেন, ওদের গেস্ট রুমে নিয়ে যাও। নোনা জল শরীরে বসে গেলে জ্বর আসবে, আগে ফ্রেশ হয়ে নাও তোমরা, কথা পরে হবে। ইসাবেলার কণ্ঠস্বরে এমন এক ধরনের শাসন মিশ্রিত আভিজাত্য ছিল যে তানভি আর টু শব্দটি করার সাহস পেল না। পরিচারিকার পিছু পিছু তারা ওপরতলার একটি বিলাসবহুল কক্ষের সামনে এসে দাঁড়ালো। বিশাল সেই ঘরটি মেক্সিকান ঐতিহ্যে সাজানো, মেহগনি কাঠের আসবাব আর দেওয়ালে সূক্ষ্ম কারিকাজ এক রাজকীয় আবহ তৈরি করেছে। তানভি তখনও শীতে কাঁপছিল। ভ্যালেরিয়া সময় নষ্ট না করে দেয়াল আলমারিটা টেনে খুলে ধরল। আলমারি খুলতেই তানভির চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠল। সেখানে সারিবদ্ধভাবে ঝুলছে দামি সিল্কের গাউন, মিনি স্কার্ট, করসেট আর ডেনিমের সব চোখ ধাঁধানো পাশ্চাত্য পোশাক। একটা শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজ তো দূরের কথা, সেখানে কোনো ঢিলেঢালা সাধারণ পোশাকের চিহ্ন মাত্র নেই। প্রতিটি পোশাকই অত্যন্ত আধুনিক এবং মেক্সিকান উচ্চবিত্ত রুচির পরিচায়ক। তানভি আতঙ্কিত গলায় বলল, আপা, এগুলো কি? এই আলমারিতে একটা সাধারণ কাপড় নেই কেন? আমি এসব ছোট বা খোলামেলা ড্রেস কিভাবে পরবো? তানভীর অস্বস্তি দেখে মনে হচ্ছিল সে মেইলস্ট্রমের ভয়ের চেয়েও এই পোশাকগুলোর কথা ভেবে বেশি বিচলিত হয়ে পড়েছে। সে সারা জীবন যে পরিবেশে বড় হয়েছে, সেখানে এমন পোশাক কল্পনা করাও পাপ। ভ্যালেরি একটা ডার্ক মেরুন রঙের স্লিভলেস ড্রেস তানভীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বোকা মেয়ে, এখন ড্রেস দেখার সময় নয়। আমরা এখন মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাফিয়া কুইনের দুর্গে আছি। এই দ্বীপের আবহাওয়া আর এই প্রাসাদের পরিবেশ অনুযায়ী এগুলো এখানে স্বাভাবিক। তাছাড়া আমরা এখানে অতিথি, অভিযোগ করার সুযোগ নেই। তানভি ধীরভাবে মাথা নেড়ে বলল, না আপু, আমি পারবো না। এসব পড়লে জাভিয়ান যদি হঠাৎ চলে আসে, ও আমাকে দেখলে কি ভাববে? ভ্যালেরিয়া এবার কিছুটা গম্ভীর হলো। সে তানভীর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তানভি, আমাদের কাছে এখন আর কোনো বিকল্প পথ খোলা নেই। আপাতত আমরা এইখানে বাইরে বের হতে পারবো না যতক্ষণ না পরিস্থিতি জাভিয়ানের নিয়ন্ত্রণে আসছে। আর এখানে থাকতে হলে ইসাবেলার দেওয়া নিয়ম আর আভিজাত্যই তোকে মানতে হবে। নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এক ধরনের লড়াই। এখন এই ভিজে কাপড় ছেড়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তানভীর আর তর্ক করার শক্তি পেল না। অনিচ্ছা সত্ত্বেও সে একটি গাউন হাতে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। জানালার বাইরে অসীম সমুদ্রের দিকে তাকিয়ে সে মনে মনে বলল, এই ছোট এক জীবনে কত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছি আমি। তানভি যখন কাঁপা কাঁপা হাতে একটি গাউন নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, ভ্যালেরিয়া তখন জানালার ভারী পর্দা টেনে বাইরের গহীন অন্ধকারের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই দুর্গের হদিশ মেলস্ট্রম কেন পৃথিবীর কোনো রাডারও সহজে পাবে না। ইসাবেলা মোরেলাস সবসময় তার ছেলের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন বুদ্ধিতে এবং কৌশলে। নিচে ড্রয়িং রুমে ইসাবেলা তখন একান্তে বসে তার হাতে থাকা দামি সিগারেট ধোয়া বাতাসে ছড়াচ্ছিলেন। তার সামনে রাখা একটি প্রাচীন ডায়েরি, যার পাতাগুলো সময়ের আবর্তে কিছুটা বিবর্ণ। মেলস্ট্রম তার নিজের সন্তান, আর কোনো মাই চান না তার সন্তান ধ্বংস হোক। কিন্তু ইসাবেলা জানেন মেলস্ট্রম জাভেনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তানবিকে কেড়ে নিয়ে আসলে নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করে ফেলেছে। জাভিয়ান অ্যামিলিও চৌধুরী শান্ত থাকলে কম বিপজ্জনক, কিন্তু ক্ষিপ্ত হলে সে এক সাক্ষাৎ আজরাইল, যার তাণ্ডব ঠেকানোর ক্ষমতা কারও নেই। এটা সে বর্তমানে বুঝতে পেরেছে। পরিচারিকা এসে দাঁড়াতেই ইসাবেলা শান্ত গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটি তৈরি? জি ম্যাম, ওরা ফ্রেশ হচ্ছে। ইসাবেলা মনে মনে ভাবলেন, মেইলস্ট্রম, তুই বড্ড বেশি ভুল করে ফেলেছিস। জাভেনের স্ত্রীর ওপর হাত দিয়ে তুই শুধু নিজের শত্রু বাড়াসনি, তুই ওই দানবটাকে জাগিয়ে দিয়েছিস যাকে আমি তিলে তিলে শান্ত রেখেছিলাম। জাভেনের প্রতি ইসাবেলার এই সহমর্মিতার পেছনে শুধু ন্যায় অন্যায় নয়, বরং এক গভীর ও রহস্যময় দায়বদ্ধতা। একটু পরেই সিঁড়ি দিয়ে তানভি নিচে নেমে এলো। পরনে একটি ডার্ক মেরুন রঙের ওয়েস্টার্ন সিল্ক গাউন, ভিজে লম্বা চুলগুলো পিঠের ওপর অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো এক বিপন্ন রাজকুমারী যে ভুল করে এক অন্ধকার প্রাসাদে এসে পড়েছে।
ইসাবেলা তীক্ষ্ণ বিচারের দৃষ্টিতে তানভীর দিকে তাকালেন। তানভীর মাথা নিচু করে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করছিল। ইসাবেলা ধীর পায়ে এগিয়ে এসে তানভীর চিবুক আলতো করে ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। পোশাকটা তোমাকে মানিয়েছে লিটল গার্ল, মানছি তুমি এসব পরে অভ্যস্ত নও, কিন্তু পরিস্থিতি যখন যুদ্ধের হয় তখন পোশাক নয়, মনটাকে শক্ত করতে হয়। মনে রেখো, মেক্সিকোর এই রুক্ষ মাটিতে টিকে থাকতে হলে আগে নিজের ভয়কে জয় করতে হবে। তানভীর খুব নিচু স্বরে বলল, ম্যাম, আপনি ওই ঝড় তুফানের মা হয়েও আমাদের কেন সাহায্য করছেন? ও তো আপনার নিজের সন্তান, আপনি কি চাইলে পারতেন না আমাকে ওর হাতে ফিরিয়ে দিতে? ইসাবেলা ঠোঁটের কোণে এক বিষণ্ণ অথচ রহস্যময় হাসি ফুটে উঠল। কারণ আমি ওকে ভালোবাসি বলেই চাই না ও জাভিয়ানের হাতে শেষ হোক। তোমাকে রক্ষা করা মানেই জাভিয়ানকে শান্ত রাখা। আর তাছাড়া জাভিয়ানের কাছে আমার এক জীবনের ঋণ আছে যা তুমি বুঝবে না। মেইলস্ট্রম যা শুরু করেছে তার শেষটা আমি ওর রক্ত দিয়ে হতে দিতে চাই না। অন্তত জাভিয়ানের স্ত্রীকে তার কাছে নিরাপদে ফিরিয়ে দিয়ে যদি এই আসন্ন ধ্বংসলীলা থামানো যায়, তবে একজন মা হিসেবে আমার জয় হবে। তানভি অবাক হয়ে দেখল একজন ভয়ঙ্কর মাফিয়া কুইনের শক্ত আবরণের ভেতরে এক কৃতজ্ঞ নারী আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এক মা লুকিয়ে আছে। রাতের এই নিস্তব্ধ হাহাকার তখন সেই বিশাল সমুদ্রবেষ্টিত প্রাসাদের প্রতিটি কোণে বিষণ্ণতার মতো জেঁকে বসেছে। বাইরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের গর্জন পাথরে দেওয়ালে আছড়ে পড়ে এক গম্ভীর প্রতিধ্বনি তৈরি করছে। তানভি জানালার ভারী পর্দার আড়ালে দাঁড়িয়ে দূরের অন্ধকার দিগন্তের দিকে তাকিয়েছিল। তার পরনে সেই আধুনিক মেরুন রঙের ওয়েস্টার্ন পোশাকটি তাকে এখন এক অদ্ভুত অস্বস্তি দিচ্ছে, কিন্তু মনের ভেতরের অস্থিরতা আর হাহাকার সেই অস্বস্তির চেয়েও অনেক বেশি তীব্র। ভ্যালেরিয়া সোফায় বসে একটি পুরনো ম্যাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ তানভীর ভাঙা গলার প্রশ্নে সে স্থির হয়ে মাথা তুলল। তানভী খুব নিচু স্বরে জিজ্ঞাসা করল, চোখের কোণে জল চিকচিক করছে, আপা, আমরা কি এখানে এভাবেই ছায়ার মতো আটকে থাকবো? কতদিন আর ঝড় তুফানের মায়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে হবে? আমি কি জাভিয়ানকে আর কোনোদিন ছোঁয়ার সুযোগ পাবো না? ভ্যালেরিয়া ম্যাপটা সরিয়ে রেখে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে তানভীর কাছে গিয়ে তার কাঁপতে থাকা কাঁধে আশ্বাসের হাত রাখলো। তানভীর শরীরটা এখনো মাঝে মধ্যে কোনো অজানা ভয়ে শিউরে উঠছে। ভ্যালেরিয়া তখন বলল, একটু ধৈর্য ধর তানভী। তুই এখন যার ছায়াতলে আছিস সে মেইলস্টোমের মা হতে পারে, কিন্তু এই অপরাধ জগতের সবচেয়ে নিরাপদ আশ্রয় সেই এখন। জাভিয়ান এখন পুরো মেক্সিকো আর এই অতল সমুদ্র তন্ন করে খুঁজছে। ও কল্পনাও করতে পারছে না যে তুই ওর চোখের খুব কাছেই আসিস, কিন্তু অন্য এক দুর্ভেদ্য দুর্গে। তানভি বুকচাপা কান্না নিয়ে বলল, কিন্তু তাও তো ভাবছে আমি ঝড় তুফানের পাশবিকতায় বন্দী। ও যদি ভুল করে নিজের জীবনটা বিপন্ন করে ফেলে? আপা, আমার খুব ভয় হচ্ছে। আমি শুধু একবার ওর গলার সেই গম্ভীর আওয়াজ শুনতে চাই। ভ্যালেরিয়া তানভীর ভেজা চোখ দুটো মুছে দিয়ে শান্ত অথচ ধীর গলায় বলল, শোন তানভি, জাভিয়ানকে এখন জানানো মানেই মেলস্ট্রমকে সিগন্যাল দিয়ে দেওয়া। জাভিয়ান যখনই কোনো বড় পদক্ষেপ নেবে মেলস্ট্রম বুঝে যাবে তুই কোথায় লুকিয়ে আসিস। ইসাবেলা মোরেলাস সঠিক সময়ের অপেক্ষা করছেন। তুই বিশ্বাস রাখ, জাভিয়ান ঠিক তোকে খুঁজে বের করবে। আর যখন ফিরবি তখন আর পলাতক হিসেবে নয়, মেলস্ট্রমের সাম্রাজ্যের পতন দেখে তবেই ফিরবি। তানভি জানালার কাচের ওপর তপ্ত কপাল ঠেকালো। তার মনে হলো রাতের নোনা বাতাসের প্রতিটি ঝাপটাই জাভিয়ানের সেই চিরচেনা পারফিউমের মাদকতাময় ঘ্রাণ মিশে আছে। সে দু চোখ বন্ধ করে বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলো, জাভিয়ান, আমি জানি তুমি আসছো। এবার শুধু আমার ভয় নয়, আমাদের দুজনের মাঝখানের এই অদৃশ্য দেওয়ালগুলোকেও তুমি গুড়িয়ে দেবে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। ভ্যালেরিয়া তানভিকে সান্ত্বনা দিতে লাগলো ঠিকই, কিন্তু জানালার বাইরে আছড়ে পড়া উত্তাল ঢেউগুলোর দিকে তাকিয়ে ভ্যালেরিয়া নিজের চোখও আজ সিক্ত হয়ে উঠল। সে জানতো না এই রক্তাক্ত যুদ্ধের শেষ গন্তব্য কোথায়। মাঝরাতের অস্থির দীর্ঘশ্বাসের পর ভোরের স্নিগ্ধতায় যখন কেবল চরাচর শান্ত হতে শুরু করেছে, তখন তানভীর চোখের পাতায় এক চিলতে তদ্না নেমে এসেছিল। জানালার ভারী পর্দার ফাঁক গলে ভোরের কাঁচা রোদ তখন রূপালি পর্দার মতো গেস্ট রুমে দামি কার্পেটে আলপনা আঁকছে। তানভি অঘরে ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমে সেই পাতলা আস্তরণ ভেদ করে এক তীব্র পরিচিত ঘ্রাণ তার স্নায়ুতে ধাক্কা দিল। সেই দামি তামাক আর মূল্যবান আগাউড এবং বিরল ব্ল্যাক মার্কসের এক ঘোর সংমিশ্রণ, যার সাথে মিশে আছে রোদ পোড়া বালির আদিম ঘ্রাণ আর হিমালয়ের উচ্চতায় জন্মানো নীল জেসমিনের এক অতি সূক্ষ্ম মাদকতা মিশ্রিত তীক্ষ্ণ পুরুষালী সুবাস, যা কেবল একজনের অস্তিত্বেরই জানান দেয়। চোখ মেলেই তানভীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিছানার পাশে নিচু হয়ে বসে একজন মানুষ
তার দিকে এক পলকে তাকিয়ে আছে সেই বিধ্বস্ত স্বল্পদাড়ি ভরা মুখ, নেই নেই চোখের নিচে জমে থাকা সেই কালচে অবসাদের ছায়া। জাভিয়ানকে আজ ঠিক সেই আগের মতো দুর্ধর্ষ রাজকীয় আর অসম্ভব সুদর্শন লাগছে। চুলে নিখুঁত নতুন কাট, ক্লিন সেভ করা ফর্সা ধারালো চোয়াল, আর চোখে এক সমুদ্র গভীর প্রশান্তি। আসলে কাল রাতে যখন ইসাবেলার গোপন বার্তা জাভিয়ানের কাছে পৌঁছেছিল যে তানভীর নিরাপদে তার আস্তানায় আছে, জাভিয়ান উন্মাদের মতো তখনই ছুটে আসতে চেয়েছিল। কিন্তু মাঝপথে সে হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি হলো স্যার, গাড়ি থামালেন কেন? জাভিয়ান তখন গাড়ির আয়নায় নিজের জীর্ণ চেহারার দিকে তাকে এক অদ্ভুত ম্লান হেসে বলেছিল, আগে সেলুনে চলো রায়হান, আমার জিনিয়া আমায় এভাবে দেখলে ভয় পাবে। ওর কাছে ফেরার সময় আমাকে ওর সেই পুরনো স্ট্রং আর পরিপাটি পারফেক্ট জাভিয়ান হয়ে ফিরতে হবে। আমি চাই না আমার বিধ্বস্ত চেহারা দেখেও কষ্ট পাক। তানভি পলকহীন তাকিয়ে রইল। তার মনে হলো সে কি কোনো স্বপ্ন দেখছে। তানভি অস্ফুট স্বরে প্রায় ফিসফিস করে বলল, আপনি আপনি সত্যি এসেছেন, নাকি আমি কোনো ঘোরের মধ্যে আছি? জাভিয়ান কোনো উত্তর দিল না। তার তৃষ্ণাত চোখ দুটো যেন তানভীর মুখাবয়বের প্রতিটি রেখায় নিজের অধিকার খুঁজে ফিরছে। তানভি সচকিত হয়ে উঠতে গিয়েই হঠাৎ বিদ্যুৎ স্পর্শের মতো থমকে গেল। তার মনে পড়ল তার পরনে আজ সেই মেক্সিকান স্টাইলের স্লিভলেস গাউন, যার সরু ফিতেগুলো তার ফর্সা কাঁধের ওপর দিয়ে কেবল সুতোর মতো বয়ে গেছে। এমন পোশাকে সে কোনোদিনও জাভিয়ানের সামনে দাঁড়ানোর সাহস করেনি। লজ্জায় আর এক নামহীন অস্বস্তিতে সে তড়িঘড়ি করে গায়ের ওপর থাকা পাতলা কম্বলটা দিয়ে নিজেকে আষ্টেপৃষ্টে মুড়িয়ে নিল। জাভিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে তানভীর সেই চিরচেনা লাজুক অস্বস্তিটা বুঝতে পেরে নিজেই হাত বাড়িয়ে দিল। সে চেয়েছিল কম্বলটা সরিয়ে দিয়ে তানভীকে এক নিবিড় আলিঙ্গনে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে। জাভিয়ান তখন মৃদু স্বরে বলল, জিনিয়া ওঠো, অনেক হয়েছে লুকোচুরি, এবার আমার বুকের পাঁজরে মিশে যাওয়ার পালা। বলেই জাভিয়ান যেই না আলতো করে কম্বলটা সরাতে গেল, তানভি হঠাৎ এক ছোটখাটো আর্তনাদ করে উঠল। সে আরো বেশি গুটিয়ে গিয়ে বিছানার একদম শেষ কোণে সরে গেল এবং দুহাতে কম্বলটা বুকের সাথে পাথরের মতো শক্ত করে চেপে ধরল। তার ডাগর চোখ দুটো তখন অজানা আতঙ্কে বড় বড় হয়ে গেছে। মুহূর্তের মধ্যে জাভিয়ানের সেই ফর্সা সুদর্শন মুখটা বরফের মতো শীতল আর ফ্যাকাশে হয়ে গেল। চোখের সেই প্রশান্তি নিমিষে হারিয়ে গিয়ে সেখানে এক হিংস্র দাবানল জ্বলে উঠল। তার মনে হলো তানভি হয়তো কোনো নিদারুণ যন্ত্রণায় ক্ষত ঢেকে রাখছে। মেলস্ট্রম কি তবে তার আমানতের পবিত্রতায় কলঙ্ক লেপন করেছে? জাভিয়ান চাপা গর্জনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে তানভি, এভাবে নিজেকে কেন লুকাচ্ছ আমার থেকে? ওই জানোয়ারটা কি? ও কি তোমার গায়ে হাত তুলেছে? কোনো আঘাত কি তুমি আমার থেকে গোপন করছো? সত্যি বলো। জাভিয়ানের কণ্ঠস্বরে তখন প্রলয়ঙ্করী ক্রোধ আর হৃদয়ের গভীর হাহাকার এক হয়ে আছড়ে পড়ছে। তার চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে এক উন্মত্ত প্রতিহিংসার লেলিহান শিখা। সে এখনই পুরো পৃথিবীকে ছাই করে দিতে পারে। তার প্রতিটি শব্দে মিশে আছে হারানোর তীব্র আতঙ্ক আর প্রিয়তমাকে রক্তাক্ত দেখার আশঙ্কায় এক রণংদেহে আতঙ্ক। সে ভাবল তানভি হয়তো শরীরের কোনো নীল হয়ে যাওয়া কালচে দাগ বা মেলস্টোমের পাশবিকতার চিহ্ন আড়াল করতে চাইছে। রাগে আর ক্ষোভে জাভেনের নিঃশ্বাসের গতি প্রলয়ঙ্করী হয়ে উঠল। তানভি দ্রুত মাথা নাড়িয়ে কান্নারত গলায় বলল, না না জাভিয়ান, ওসব কিছু না। ওই ঝড় তুফান লোকটা, ও আমার গায়ে হাত দেয়নি, ও আমাকে স্পর্শ করেনি। জাভিয়ান তখন মৃদু স্বরে বলল, তবে তবে কেন এভাবে পিছিয়ে যাচ্ছ? কেন আমাকে সরিয়ে দিচ্ছ? কেন আমাকে ছুতে দিচ্ছ না তোমাকে? তানভি লজ্জায় কুঁকড়ে গিয়ে মাথাটা একদম নিচু করে ফেললো। তার ফর্সা মুখটা তখন বিকেলের গোধূলির মতো আগুনের লাল আভায় ছেয়ে গেছে। সে নিজের চিবুকটা বুকের মাঝে গুজতে গুজতে অস্ফুট স্বরে বলল, এই কাপড়গুলো, এগুলো খুব অদ্ভুত জাভিহান। আমি আমি আপনার সামনে আসতে পারছি না। ভোরের প্রথম আলো তখন মেক্সিকোর রুক্ষ পাথুরে উপকূল আর সমুদ্রের নোনা জলে এক আশ্চর্য নীল আভা ছড়িয়ে দিচ্ছে। সেই আবছা আলোর রেখা যখন ইসাবেলার দুর্গের বিশাল জানালার কাছ ভেদ করে গেস্ট রুমের কার্পেটে আছড়ে পড়ল, জাভিনের চোখে তখন কোনো সংশয় নেই। সেখানে দানা বেঁধেছে এক অমোঘ অধিকারবোধ আর ঘোরের এক মায়াবী আবেশ। সে দুই হাত পকেটে রেখে বিছানার ঠিক পাশে এক রাজকীয় গাম্ভীর্য আর স্থিরতা নিয়ে দাঁড়িয়ে রইল। তানভীর এই সলাদ জড়তা তাকে যেমন এক বিচিত্র প্রশান্তি দিচ্ছে, তেমনি তার অবাধ্য মনটাকে তলে তলে দিচ্ছে উস্কানি। জ্যাভেন একটু নিচু হয়ে তানভীর কানের লতির খুব কাছে মুখ নামিয়ে আনলো। তার কণ্ঠে এক গম্ভীর অথচ শাসনমাখা সুর, যা কেবল ভালোবাসার মানুষটির জন্যই সংরক্ষিত। বিছানা থেকে নামো তানভি, স্বেচ্ছায় নামবে নাকি আমি অন্য কোনো উপায় ব্যবহার করে তোমাকে নামাবো?
মনে রেখো, আমার কাছে দ্বিতীয় পথটা অনেক বেশি আকর্ষণীয়। তানভি জানে জাভিয়ান চৌধুরী যখন কোনো কথা এভাবে বলে তখন তার প্রতিটি বর্ণে এক অলঙ্ঘনীয় আদেশ লুকিয়ে থাকে। এক তীব্র আড়ষ্টতায় সে তার কাঁপা কাঁপা হাতের মুঠো থেকে কম্বলটা আলগা করে দিল। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে যখন সে দাঁড়ালো, তখন তার দৃষ্টি জাভিয়ানের ওই প্রখর চাক্ষুষ আবেদন সইতে পারল না। সে তড়িঘড়ি করে নিজের পিঠ ঘুরিয়ে জাভিয়ানের ঠিক উল্টো দিকে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু বেচারি তথস্থ মেয়েটি এটা গোনাক্ষরেও বুঝতে পারেনি যে এই মেক্সিকান সিল্কের গাউনটির সম্মুখভাগের চেয়ে পিছনের দিকটা অনেক বেশি বিপজ্জনক। সামনের দিকটা ঢাকা থাকলেও পিঠের দিকটা প্রায় পুরোটাই ছিল অনাবৃত। কোমরের নিচ পর্যন্ত বিস্তৃত ঘন কালো চুলের ঢালটি প্রথমে পিঠ ঢেকে রাখলেও ঠিক সেই মুহূর্তেই জানালার ফাঁক দিয়ে সমুদ্রের এক দমকা বাতাল হাওয়া ঘরের ভেতরে আশ্রে পড়ল। বাতাসের সেই তীব্র ঝাপটায় তানভীর রেশমি চুলগুলো ডানা মেলে উড়ে গিয়ে দুই কাঁধে ছড়িয়ে পড়ল। আর অমনি আয়নার মতো স্বচ্ছ আর উন্মুক্ত হয়ে উঠল তার ধবধবে ফর্সা পিঠ। ভোরে সেই স্নিগ্ধ রোদে মনে হলো কোনো অমর শিল্পী একখণ্ড শ্বেতপাথর খোদাই করে এক জীবন্ত ভাস্কর্য নির্মাণ করে রেখেছেন। জাভিয়া নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কাঠিন্য মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। সেখানে ঠাঁই নিল এক আদিম তৃষ্ণা আর গভীর মুগ্ধতা। সে এক স্তব্ধ দীর্ঘশ্বাস ফেলল। তানভীর পিঠের ওই নিডল ভাঁজ আর তার ওপর বাতাসের সেই বুনো খেলা জাভিনের মস্তিষ্কে এক প্রলয়ঙ্করী ঝড় তুলে দিল। তার চোখ এখন আর কোনো ক্ষমতাশীল নয়, তার চোখ জোড়া এখন এক তৃষ্ণার্ত প্রেমিকের, যে তার আজন্মের চাওয়াকে হাতের নাগালে পেতে ছুঁতে পারছে না। তার পা দুটো যেন অদৃশ্য কোনো সুতোর টানে তানভীর দিকে এক কদম এগিয়ে গেল। জাভেন অত্যন্ত নিচু আর গাঢ় কণ্ঠে বলল, জিনিয়া। নিজেরই জাভেনের দেয়া নিকনেমটা জাভেনের কণ্ঠে এভাবে বেজে উঠতে শুনে তানভীর মনে হলো কোনো নিষিদ্ধ সুরের মূর্ছনা তাকে আচ্ছন্ন করে ফেলছে। সে বুঝতে পারছিল পেছনে জাভেনের স্তব্ধতা কতটা প্রগাঢ় আর ঘনীভূত। সে তার হাত দিয়ে ছড়িয়ে যাওয়া চুলগুলো ঠিক করার চেষ্টা করতেই জাভেন তার আগেই বলিষ্ঠ এক হাত বাড়িয়ে তানভীর নগ্ন কাঁধের ওপর নিজের শীতল অথচ শিহরণ জাগানো আঙুলগুলো রাখল। তানভীর শিউরে উঠে সজোরে চোখ বন্ধ করে ফেলল। সেই স্পর্শে কোনো কর্কশতা ছিল না, ছিল কেবল এক দীর্ঘ বিরহের পর আপন সত্তাকে ফিরে পাওয়ার ব্যাকুলতা। জ্যাভিয়ান আরও এক কদম এগিয়ে এলো। তাদের শরীরের মাঝে এখন এক বিন্দু বাতাস চলাচলের জায়গাও নেই। জ্যাভিয়ান তার মুখটা তানভীর ঘাড়ের ভাঁজে নামিয়ে আনলো। তার উত্তপ্ত নিঃশ্বাস যখন তানভীর উন্মুক্ত পিঠে আছড়ে পড়ল, মেয়েটির সারা শরীরে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। জাভিয়ান তখন ফিসফিস করে বলল, তুমি হয়তো পিঠ ফিরিয়ে আছো জিনিয়া, কিন্তু তুমি এই মুহূর্তে বুঝতে পারছো না আমার নেশাটা এখন তোমার ওই মায়াবী মুখটার চেয়েও বেশি। তোমার এই সর্বকাশী উপস্থিতিতে এই অনাবৃত পিঠে আমার নামের মোহর এঁকে দিতে যদি আর সারা পৃথিবীও ধ্বংস হয়ে যায় তাতেও আমার কোনো আক্ষেপ নেই। জাভিয়ান তার ওষ্ঠ দিয়ে তানভীর কাঁধের ওপর এক দীর্ঘ আবেগঘন ভালোবাসার ছাপ এঁকে দিল। তানভীর হৃৎপিণ্ড তখন কোনো উন্মুক্ত ড্রামের মতো ধুকপুক করছে। তার দুই পা কাঁপছে এক অজানা ভালো লাগায়। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে জাভিয়ানের এই ভয়াবহ মায়ার কাছে। জাভিয়ান তার অন্য হাত দিয়ে তানভীর কোমর জাপটে ধরে তাকে নিজের সুদৃঢ় শরীরের সাথে আষ্টে পিষ্টে পিষে নিল। জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস তখন তানভীর ঘাড়ের কাছে রেশমি ছোট চুলগুলোকে অবাধ্য পরশের মতো দোলাচ্ছে। সেই উষ্ণতা তানভীর শিরদাঁড়া বেয়ে এক নামহীন শিহরণের ফল্গুধারা নামিয়ে দিল। জাভিয়ানের কণ্ঠস্বর এখন আর সেই পাথরের মতো কঠোর নয়, বরং সেখানে মিশে আছে এক অদ্ভুত বিষণ্ণ হাহাকার, যেন এক নিঃস্ব সম্রাট তার হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করছে। নবীন অত্যন্ত নিবিড় আর গাঢ় কণ্ঠে বলল, তুমি আমাকে দেখেও কেন এভাবে মুখ ফিরিয়ে আছো জেনিয়া? আমি কি এতটাই পর হয়ে গেছি, নাকি মেলস্ট্রোমের কাছ থেকে তোমাকে ছিনিয়ে আনতে গিয়ে আমি নিজেই তোমার কাছে এক অচেনা বিষাদে পরিণত হয়েছি? কথাটা শেষ করেই জাভিয়া নিজের ওপর থেকে শেষ নিয়ন্ত্রণটুকু হারালো। দীর্ঘ বিরহের হাহাকার আর কাছে পাওয়ার আদিম তৃষ্ণা তাকে গ্রাস করে নিল। সে আরও একটু অবনত হয়ে তানভীর সেই ধবধবে ফর্সা মসৃণ আর অনাবৃত পিঠে নিজের ওষ্ঠাধর সমর্পণ করল। সে এক গভীর স্পন্দিত এবং তৃষ্ণাত চুমু এঁকে দিল, যে চুমুতে মিশেছিল সহস্র রাতের বিচ্ছেদ জ্বালা। সেই স্পর্শে তানভীর সারা শরীর এক লহমায় বজ্র হাতের মতো কেঁপে উঠল। সেই এক পলকেই সে বিদ্যুৎ বেগে টের পেল তার গাউনের পেছনের দিকটা আসলে পুরোটাই উন্মুক্ত। লজ্জায় এক তীব্র ঢেউ তার অস্তিত্বকে তছনছ করে দিল। সে বুঝতে পারল এই মুহূর্তে জাভিয়ানকে না থামালে তার হৃদয়ের সকল কপাট ভেঙে পড়বে। জাভিয়ানের এই নেশাতুর চোখ আর জাদুকরী স্পর্শ তাকে ভেতর থেকে বড্ড বেশি অসহায় করে দিচ্ছে।
তানভি ঝট করে ঘুরে দাঁড়ালো, তার চোখে তখন মিথ্যের আগের এক প্রগাঢ় আবরণ, আর গাল দুটো লজ্জায় গোধূলির রক্তিমাভা মতো লাল। সে জাভেনের প্রখর ব্যক্তিত্বের সামনে নিজেকে গুছিয়ে নিয়ে আঙুল উঁচিয়ে বুক ফুলিয়ে বলল, খবরদার, একদম লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনার চরিত্রে আপনার চরিত্রে বিশাল সমস্যা আছে। জাভিয়ান চৌধুরী জাভিয়ান হতভম্ব হয়ে ভ্রু কুঁচকে তাকালো, তার চোখের মণিতে তখনও সেই আবেশের অবশিষ্টাংশ। সে বিড়বিড় করে অবাক কণ্ঠে বলল, চরিত্রের সমস্যা মানে? আমার অপরাধটা কি? তানভি তখন বলল, কেন ভুলে গেলেন? আপনিই তো বলেছিলেন আপনার জীবনে আগে অনেক নারী ছিল, কতজনের সাথে আপনার কত ঘনিষ্ঠতা ছিল, সবই তো ঘটা করে শুনিয়েছিলেন। আপনি আসলে একটা লম্পট। আমি কোনো লম্পট মানুষের ছায়া মারাতে চাই না, ব্যাস। বলেই তানভি এক মুহূর্তের জন্য সেখানে স্থির থাকলো না। জাভিয়ান বিস্ময়ের ঘোর কাটিয়ে ওঠার আগে সে বিদ্যুৎ বেগে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পাশের রুমে থাকা ভ্যালেরিয়ার দরজায় আছড়ে পড়ে সে ভেতরে ঢুকে পড়ল এবং সজোরে দরজা বন্ধ করে দিল। জাভিয়ান এক নিষ্প্রন্দ মূর্তির মতো সেই কক্ষের মাঝখানে দাঁড়িয়ে রইল। সে নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘ তপ্তশ্বাস ফেলল। গত কয়েকদিনে জমের দুয়ারে কড়া নেড়ে নিজের সব লণ্ডভণ্ড দশা ছেড়ে ফেলে বুকভরা তৃষ্ণা নিয়ে সে জিনিয়ার কাছে ফিরেছে। আর এই মেয়েটা তাকে লম্পট আর চরিত্রহীন অপবাদ দিয়ে দূরে ঠেলে দিল। অথচ সেই কথাগুলো সে কেবল তানবিকে জেলাস করার জন্য একসময় সাজিয়ে বলেছিল। জাভিনের ফর্সা ধারালো মুখটা এবার অপমানে আর একগুঁয়েমিতে তামাটে হয়ে উঠল। তার চল শক্ত হয়ে এলেও চোখের মণিতে জ্বলে উঠল এক নতুন জেদ। সে বন্ধ দরজার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে এক কঠিন প্রতিজ্ঞা করল। জাভিয়ান চাপা কিন্তু ইস্পাত কঠিন স্বরে বলল, ঠিক আছে জিনিয়া, তুমি ভাবছো এই কাঠের দরজা জাভিয়ান চৌধুরীকে রুখতে পারবে? এত মরুভূমি পাড়ি দিয়ে তোমাকে ছিনিয়ে আনলাম, আর তুমি একবার জড়িয়ে ধরতে দিলে না, উল্টো দুর্নাম দিলে। এবার দেখো আমি কি করি। তোমাকে কোনো জোর করে নয়, বরং এমন এক মোহজলে জড়াবো যে তুমি নিজেই আমার বুকে আছড়ে পড়বে। এই অপমানের প্রতিশোধ আমি কড়াই বুঝে নেব জিনিয়া, তৈরি থেকো। জাভেনের চোখে এখন আর কোনো বিষণ্ণতা নেই। সেখানে এখন এক ক্ষুধার্ত শিকারী বাঘের মতো লক্ষ্যভেদী তৃষ্ণায় খেলা করছে। সে জানে এই দুর্ভেদ্য মেক্সিকান দুর্গে তানভীর এই পালানোর পথটা আসলে তাকে জয় করার নতুন এক রোমাঞ্চকর খেলা মাত্র। সারাটা দিন তানভী এক অদ্ভুত অস্থিরতায় কাটিয়েছে। জাভেনের সেই দহন জাগানো স্পর্শ আর নিজের করা চরিত্রহীন অপবাদের পর সে লজ্জায় আর অভিমানে একবারের জন্য তার সামনে আসেনি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে তানভীর বুকের ভেতরের দাপদাপানি যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। প্রাসাদের দোতলায় একই সারিতে তাদের রুমগুলো। তানভীর এক পাশের রুমে জাভিয়ানে থাকার ব্যবস্থা করা হয়েছে, আর তার ঠিক অন্য পাশের রুমে ভ্যালেরিয়ার। মাঝরাতে তৃষ্ণায় যখন তানভীর বুক শুকিয়ে কাট, তখন সে পানি খাওয়ার উছিলায় ঘর থেকে বের হলো। করিডোরে পা রাখতেই তার নজর পড়ল জাভিয়ানের রুমের দিকে। দরজাটা আধখোলা। কৌতূহলবশত উঁকি দিয়ে সে দেখল ঘরটা শূন্য। এরপর সে ভ্যালেরিয়া রুমের সামনে গেল। সেখানেও একই দৃশ্য, বিছানাটা পরিপাটি পড়ে আছে, কিন্তু কেউ নেই। মুহূর্তের মধ্যেই তানভীর হৃৎপিণ্ডটা সজোরে ধক করে উঠল। এক অজানা আশঙ্কা, রিকশায় বিষাক্ত সাপ তার মাথায় ছোবল দিল। সে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো। একজন সশস্ত্র গার্ড জিজ্ঞেস করতে সে ইশারাও জানালো, ভ্যালেরিয়া ম্যাম আর জাভিয়ান স্যার এখন সুইমিং পুলের পাশে আড্ডা দিচ্ছেন। তানভীর পা টিপে টিপে অন্ধকারের আড়াল নিয়ে সেদিকে এগিয়ে গেল। বাইরের নীলাভ জ্যোৎস্নায় সুইমিং পুলের জলরাশি তখন চিকচিক করছে। সেখানে মুখোমুখি বসে আছে জাভিয়ান আর ভ্যালেরিয়া। তাদের মাঝখানে ছড়ানো এক সেট খেলার কার্ড। ভ্যালেরিয়া অত্যন্ত নিপুণভাবে কার্ডগুলো চালছে, আর তার কণ্ঠে ঝরে পড়ছে গত কয়েকদিনের সেই শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। সে সবিস্তারে বলছে কিভাবে মেলস্টোমের রক্তচক্ষু উপেক্ষা করে সে তানভীরকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। জাভিয়ান নিবিষ্ট মনে সব শুনছিল। সবশেষে সে একটি দীর্ঘশ্বাস ছেড়ে ভ্যালেরিয়ার চোখের দিকে তাকালো। থ্যাঙ্কস ভ্যালেরিয়া, তুমি যদি আজ না থাকতে হয়তো জাভিয়ান চৌধুরীকে জ্যান্ত লাশের মতো বেঁচে থাকতে হতো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভ্যালেরিয়া তাসের চাল থামিয়ে দিল। তার চোখে তখন এক তীব্র অতৃপ্তি আর দীর্ঘ 5 বছরে জমানো অভিমানের পাহাড়। শেষ হতে জাভিয়ানের চোখের মণিতে চোখ রেখে বলল, ঋণ শোধের কথা বলছো জাভিয়ান? আচ্ছা, একবারও কি ভেবে দেখেছো ওই সাধারণ মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য তুমি এভাবে পাগল হয়ে আছো? আমি তোমাকে কতটা চেয়েছিলাম, কতটা আরাধনা করেছি, তাকে তুমি সত্যি কোনোদিন বুঝতে পারোনি? কেন একবারও আমার এই তৃষ্ণার্ত হৃদয়ের দিকে ফিরে তাকালে না? জাভিয়ান একটু ম্লান হাসল। পুলের স্থির জলের দিকে তাকিয়ে সে অত্যন্ত শান্ত কিন্তু পাথরচাপা গলায় বলল, ভ্যালেরিয়া, তোমার যেটা আমার প্রতি আছে সেটা হয়তো এক ধরনের সাময়িক মোহ, চোখের নেশা মাত্র। ওটাকে ভালোবাসা বলে ভুল করো না। ভ্যালেরিয়া কণ্ঠস্বরে কান্নার আভাস নিয়ে বলল, না জাভিয়ান, আমার প্রেমটা কোনো ভুল নয়। যদি এটা স্রেফ নেশাই হতো
তবে এই দীর্ঘ 5 বছরে আমি অন্য কাউকে কেন নিজের জীবনে ঠাঁই দিতে পারলাম না? কেন আজও তোমার অপেক্ষায় মেক্সিকোর এই অন্ধকার গলিগুলোতে এক যাযাবরের মতো ঘুরে বেড়াই? জাভিয়ান তখন বলল, আমি জানি না তুমি আমাকে কতটুকু ধারণ করো, তবে আমি এতটুকু জানি আমি তানবিকে অনেক ভালোবাসি। আমার সেই ভালোবাসার ব্যাপ্তি তোমার এই 5 বছরের প্রতিকার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর পবিত্র। ভ্যালেরি আবার হার না মানা এক জেদে ফেটে পড়ল। সে মাথা উঁচু করে জাভিয়ানের মুখোমুখি হয়ে বলল, আর আমি তোমাকে তানবীর চেয়েও বেশি ভালোবাসি জাভিয়ান। ওর ভালোবাসা তো কেবল কুড়ি মেলতে শুরু করেছে, আর আমারটা এক যন্ত্রণাদায়ক মহিরুহ। ও তোমাকে কেবল সুখ দিবে, আর আমি তোমার জন্য ধ্বংস হতেও জানি। জাভিয়ান কিছুটা চ্যালেঞ্জের সুরে ভ্রু কুঁচকে তাকালো। সে তাসের কার্ডটা টেবিলে সজোরে রেখে বলল, মুখে বলা তো সহজ ভ্যালেরিয়া, কিন্তু তুমি আমার জন্য ঠিক কি করতে পারবে? ভ্যালেরিয়া এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। তার চোখের কোণে এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃঢ়তা ফুটে উঠল। সে খুব ধীরস্থিরভাবে একদম শীতল গলায় বলল, যদি কোনোদিন এটা প্রমাণ করার সময় আসে জাভিয়ান, তবে সেদিন আমি শব্দ নয় কাজ দিয়ে প্রমাণ দেব। মুখে আমি কিছুই বলবো না। যেদিন তুমি বুঝবে ভ্যালেরিয়ার প্রেম কতটা ভয়ঙ্কর আর কতটা উৎসর্গমাখা হতে পারে। আড়ালে দাঁড়িয়ে থাকা তানভীর শরীর তখন থরথর করে কাঁপছিল। সে জানতো ভ্যালেরিয়া আপা আর জাভিয়ানকে এত বছর ধরে নিজের হৃদয়ে পরম আরাধনায় লালন করে আসছে। একদিকে তার প্রতি অগাধ কৃতজ্ঞতা, অন্যদিকে নিজের একান্ত অধিকারবোধ। তানভীর মনে হলো সে যেন এক রক্তক্ষয়ী যুদ্ধের মাঝখানে এক নিরুপায় চরিত্র হয়ে দাঁড়িয়ে আছে। জাভিয়ান অত্যন্ত দ্রুত এবং তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। সুইমিং পুলের টলটলে নীল জলে চাঁদের আলো যখন নৃত্য করছিল, তখনই জাভিয়ানের নজরে পড়েছিল পাশের শ্বেতপাথরের মসৃণ ফ্লোরে একটি অস্থির ছায়া। চাঁদের বিপরীতে থাকা দেওয়ালের আড়াল থেকে সেই দীর্ঘ ছায়াটি ঠিক তাদের পায়ের কাছে পর্যন্ত এসে থেমেছে। জাভিয়ান এক মুহূর্তে বুঝে নিয়েছিল তার জিম্মি আড়ালে দাঁড়িয়ে তিলে তিলে দহন হচ্ছে। জাভিয়ান জানতো তানভীর আড়ালে দাঁড়িয়ে প্রতিটি শব্দ গিলছে, আর ঈর্ষান্বিত নিঃশ্বাসের শব্দ জাভিয়ানের কানে তপ্ত বাতাসের মতো বাজছিল। জাভিয়ান তার ঠোঁটের কোণে সেই পরিচিত ধূর্ত হাসিটা ফুটিয়ে তুলল। সে ঠিক করলো আজ জিনিয়াকে কেবল পোড়াবেই না, আগুনের লেলিহান শিখায় তাকে ছটফট করতে বাধ্য করবে, যাতে সে নিজের মুখ দিয়ে ভালোবাসার কথা স্বীকার করে নেয়। জাভিয়ান হঠাৎ করেই তাসের কর্ডগুলো টেবিলে সজোরে আছড়ে ফেলল। তারপর অত্যন্ত মোলায়েম অথচ মাদক ভরা স্বরে ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বলল, ভালোবাসার প্রমাণ তো পরে হবে ভ্যালেরিয়া। আপাতত এই নীল জ্যোৎস্না আর এই নির্জন রাতটা তো কেবল আমাদের। চলো না অনেক দিন পর পাবজি খেলি, দেখি তোমার রণকৌশল ভার্চুয়াল দুনিয়ায় আগের মতোই ধারালো কিনা। ভ্যালেরিয়া প্রথমে হকচকিয়ে গেল, কিন্তু জাভিনের চোখের গভীর ইশারা আর ঠোঁটের কোণের ওই সূক্ষ্ম হাসি দেখে সেসব বুঝে নিল জাভিয়ান চৌধুরী তাকে নিয়ে এক নাটক সাজাচ্ছে তানভীকে পোড়ানোর জন্য। ভ্যালেরিয়াও মুচকি হেসে নিজের ফোনটা বের করলো। ভ্যালেরি একটু বেশি উত্তেজিত গলায়, যেন তানভীর কানে প্রতিটি শব্দ বিষের মতো লাগে। জাভিয়ান জলদি আসো, অ্যানিমিরা আমাকে ঘিরে ফেলেছে, তুমি না আসলে আমি মরে যাব। একদম আমার ক্লোজ হও, আরও কাছে। জাভিয়ান তখন বলল, ভয় নেই ভ্যালেরিয়া, আমি থাকতে কেউ তোমাকে ছুতে পারবে না। আমি ঠিক তোমার পেছনেই আছি, একদম গা ঘেঁষে দাঁড়াও আমার। ভ্যালেরিয়া খিলখিল করে হেসে সোহাগী গলায় বলল, হ্যাঁ এই তো। জাভিয়ান আরও কাছে এসো, তোমার ব্যাকআপ ছাড়া আমি এক পাও নড়তে পারছি না। উফ, তুমি এত ভালো প্রোটেক্ট করো কেন বলো তো? মনে হচ্ছে এই গেমের ভেতরই সারা জীবন তোমার সাথে এভাবে ক্লোজ হয়ে কাটিয়ে দেই। আড়ালে দাঁড়িয়ে থাকা তানভীর ভেতরটা তখন আগ্নেয়গিরি উত্তপ্ত লাভার মতো ফুটছিল। তার মাথার কাজ করছিল না ভ্যালেরিয়া আপু তার জীবনদাত্রী হতে পারে, কিন্তু জাভিয়ান কেবল তার। জাভিয়ানের শরীরের ওই আভিজাত্যময় পারফিউমের ঘ্রাণ আজ অন্য কেউ নিচ্ছে, জাভিয়ানের ওই প্রশ্রয় অন্য কেউ পাচ্ছে, এটা তানভীর সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। সে আর এক মুহূর্ত নিজেকে সংবরণ করতে পারল না। ঝড়ের বেগে দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এসে সে জাভিয়ান আর ভ্যালেরিয়ার মাঝখানে এক রণমূর্তিতে দাঁড়ালো। তার চোখ দুটো রাগে আর অভিমানে লাল হয়ে উঠেছে। তানভি চিৎকার করে কণ্ঠে তীব্র ক্ষোভ আর হাহাকার নিয়ে বলল, কি হচ্ছে এসব মাঝরাতে এখানে? ক্লোজ হওয়ার কিসের এত জঘন্য নাটক চলছে? পাবজি খেলছেন নাকি নোংরামি করছেন? জাভিয়ান আর ভ্যালেরিয়া দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জাভিয়ান অত্যন্ত শান্তভাবে ফোনটা লক করে পকেটে রাখলো। তার চোখে তখন শিকারি বাঘের মতো এক তৃপ্তির হাসি। জাভিয়ান এক ভ্রু নাচিয়ে বলল, আরে তানবি, তুমি ঘুমাওনি? তুমি না কিছুক্ষণ আগে বললে আমার চরিত্রে বিশাল সমস্যা আছে, আমি একটা লম্পট। তবে মাঝরাতে এই লম্পট লোকটার পিছু কেন নিচ্ছ? আমরা ক্লোজ হই কিংবা দূরে থাকি তাতে তোমার কি? তানভীর আগেই কাঁপতে কাঁপতে ভ্যালেরিয়ার দিকে তাকালো। ভ্যালেরিয়া তখন মাথা নিচু করে মুখ টিপে হাসছে, যা তানভীর গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার মতো কাজ করলো।
তানভি কান্না ভেজা গলায় বলল, আপা আপনিও? আপনিই তো আমাকে বাঁচিয়ে এনেছেন, আর আপনি এখন আমার জাভিয়ানকে আমার সামনেই আপনি। তানভীর গলার স্বর কান্নায় ভেঙে এলো, সে আর কথা বলতে পারল না। জাভিয়ান এবার ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে তানভীর দিকে এক কদম এগিয়ে এলো। তার চোখে তখন এক তীব্র নেশা নিয়ে বলল, তোমার জাভিয়ান, তুমি তো আমাকে ত্যাগ করেছিলে জিনিয়া, তুমি তো আমাকে ঘৃণা করো। তাহলে এখন এই ঈর্ষা কেন? এই অধিকার বোধ কোথা থেকে আসছে? বলো, স্বীকার করো যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছো না। তানভীর চোখে তখন আগুনের ফুলকি, কিন্তু সে তার ভেতরকার সে আগ্নেয়গিরির মতো ঈর্ষাটাকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে। সে গটগট করে হেঁটে ভ্যালেরিয়ার একদম পাশে গিয়ে দাঁড়িয়ে এক অবাধ্য দৃষ্টিতে জাভিনের দিকে তাকালো। ভ্যালেরি অত্যন্ত নিপুণভাবে অবাক হওয়ার ভান করে বলল, কিরে তানভি, তুই এই মাঝরাতে এখানে কি করছিস? তুই না সে কখন ঘুমিয়ে পড়েছিলি? তানভি তখন জাভিয়ানকে সম্পূর্ণ উপেক্ষা করে ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে খুঁজছিলাম আপা। ওই বিশাল রাজপ্রাসাদ মার্কা ঘরে আমার একা একা ঘুম আসছে না, বড্ড ভয় করছিল, তাই ভাবলাম আপনার কাছে যাই। আপনি এখানে কি করছেন? ভ্যালেরিয়া তার ফোনের ঝলমল স্ক্রিনটা তানভীর চোখের সামনে একবার ঘুরিয়ে নিয়ে বলল, আমরা একটা গেম খেলছি রে, তুই যা, আমি এই রাউন্ডটা শেষ করে আসছি। তানভি চরম জেদ ধরে বলল, না আমিও খেলবো, আপনারা দুজন মিলে আনন্দ করবেন আর আমি একা ঘরে পড়ে থাকবো কেন? ভ্যালেরিয়া হাসলো, সে আর চোখে জাভেনের দিকে তাকিয়ে তানভিকে একটু তাচ্ছিল্যের সুরে বলল, আরে পাগলি, এটা পাবজি, এই গেম তোর মাথায় ঢুকবে না, এখানে বন্দুক চালাতে হয়, অনেক রণকৌশল লাগে, তুই বরং ঘরে গিয়ে বালিশ জড়িয়ে ঘুমা। তানভীর মেজাজ এবার সপ্তমে চড়ে গেল, পারবি না শব্দটা তার কানে অপমানের মতো বাজলো। সে ঝট করে জাভেনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভ্যালেরিয়াকে বলল, এসব বন্দুক পিস্তল মারামারি আমি খেলবো না, চলুন আমি লুডো খেলবো। জাভিন এতক্ষণ মূর্তির মতো বসে তাদের কাণ্ড দেখছিল। লুডোর নাম শুনে সে ঠোঁট কুঁচকে এক তাচ্ছিলের হাসি আসলো। তার মতো একজন ব্যক্তি যার হাতে শত শত মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হয়, সে কিনা খেলবে লুডো। জাভিয়ান তখন বলে উঠল, লুডো? সিরিয়াসলি তানবি? এসব বাচ্চাদের খেলা খেলার মতো সময় জাভিয়ান চৌধুরীর নেই, ওটা স্রেফ সময়ের অপচয়। তানবি এবার সুযোগ পেয়ে গেল জাভিয়ানকে মোক্ষম খোঁচা দেওয়ার। সে কোমরে হাত দিয়ে তেরামি করে গলার স্বর উঁচিয়ে বলল, হ্যাঁ বলুন না যে আপনি লুডো খেলতে পারেন না, বলুন যে আপনি হেরে যাওয়ার ভয়ে কাঁপছেন। প্রতাপশালী হয়েছেন তো কি হয়েছে, লুডোর ছক্কায় তো আর সাইলেন্সার লাগানো গুলি চলে না, ওখানে মগজ লাগে। আপনার কি সেই সাহসটা নেই? জাভিয়ানের এগোতে গিয়ে সজোরে আঘাত লাগলো তানভীর এই কথায়। সে সোফা ছেড়ে সোজা হয়ে বসে তানভীর চোখের দিকে সরাসরি স্থির দৃষ্টিতে তাকালো। ভয়? জাভিয়ান চৌধুরী লুডো খেলতে ভয় পায়? ঠিক আছে, আসো বসি, তবে মনে রেখো আমি কোনো খেলায় হারার জন্য ময়দানে নামি না। তুমি যদি হেরে যাও তবে কিন্তু সাজাটা বড্ড কঠিন হবে। তানভি তখন বলল, দেখা যাবে কে কাকে সাজা দেয়, আগে হারিয়ে দেখান তো। ভ্যালেরিয়া মুচকি হেসে ফোন পকেটে রাখলো। সে বুঝতে পারছে জাভেন আর তানভীর এই খুনসুটি এখন এক নতুন তুঙ্গে পৌঁছাতে যাচ্ছে। তারা তিনজন মিলে পুলের ধারে সেই মার্বেল টেবিলের ওপর লুডো বোর্ড নিয়ে বসলো, কিন্তু লুডো বোর্ডটা টেবিলের ওপর রাখা মাত্রই ভ্যালেরিয়া এমন এক মারাত্মক শর্ত ছুড়ে দিল যে তানভীর হাতের ছক্কাটা মেঝেতে পড়তে পড়তে বেঁচে গেল। ভ্যালেরিয়া খুব স্বাভাবিক ভঙ্গিতে ছক্কাটা চালতে চালতে বলল, শোন তানবি, খেলা যখন হবে তখন একটা বাজি তো থাকতেই হবে, না হলে জম্পেশ ভাব আসে না। শর্ত হলো, যদি তুই এই খেলায় হেরে যাস তবে আমি তোর সামনে জাভিয়ানকে একটা দীর্ঘ চুম্বন করব, আর যদি তুই জিতিস তবে আমি হার স্বীকার করব। রাজি? জাভিয়ান অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই টেবিলের নিচে ভ্যালেরিয়া তার ভারী বুট দিয়ে জাভিয়ানের পায়ের উপর সজোরে একটা চাপ দিল। জাভিয়ান ভ্যালেরিয়ার চোখের কুটিল ইশারা দেখে মুহূর্তেই সব বুঝে নিল, এটা স্রেফ তানভিকে জ্বালানোর আর তার ভেতরে সুপ্ত থাকা সেই ভয়ঙ্কর অধিকারবোধটা টেনে বের করার এক চমৎকার নাটক। জাভিয়ান তখন ধূর্ত এক হাসি ঠোঁটে চেপে চুপ করে রইল। তানভীর আগে প্রায় নীল হয়ে বলল, কি? কিস করবেন মানে? আপনি কি লুডো খেলতে বসেছেন নাকি অন্য কিছু? আর জাভিয়ান, আপনি কিছু বলছেন না কেন? জাভিয়ান কাঁধ উঁচিয়ে বলল, আরে বাজি তো বাজি, তাছাড়া আমি তো দুই পক্ষেই লাভ দেখছি, খেলাটা জমবে ভালো। তানভীর আগে গজগজ করতে করতে ছক্কা চালল, কিন্তু খেলা শুরু হতেই সে প্রমাদ গুনল। সে দেখল ভ্যালেরিয়া শুধু রণাঙ্গনেই পারদর্শী নয়, লুডো খেলাতেও সে এক জাদ্রেল খেলোয়াড়। তার একের পর এক ছক্কা পড়ছে আর গুটিগুলো ঝড়ের বেগে বোর্ডের চারপাশ প্রদক্ষিণ করছে। অন্যদিকে তানভীর শুধু এক আর দুইয়ের গেরোই জীবন অতিষ্ঠ। তানভি দেখলো তার গুটিগুলো এখনো শুরুর ঘরের গণ্ডিতে আটকে আছে, আর ভ্যালেরিয়ার গুটি প্রায় গন্তব্যের দুয়ারে। জাভিয়ান আয়েশ করে সোফায় হেলান দিয়ে মজা দেখছে আর বারবার টিপ্পনি কাটছে। কি হলো তানভি? ভ্যালেরিয়া তো একদম বিজয়ের দ্বার প্রান্তে।
প্রিপারেশন নিয়ে নাও দৃশ্যটা লাইভ দেখার জন্য। তানভীর এবার মাথা পুরোপুরি গরম হয়ে গেল। সে আর হিতাহিত জ্ঞান রাখতে পারল না। জাভিয়ানকে অন্য কেউ স্পর্শ করবে, এই চিন্তাতেই তার মস্তিষ্কে অবশ হয়ে আসছে। অগত্যা সে শুরু করলো মাফিয়া জগতের চেয়েও ভয়ঙ্কর এক কাজ, চরম নির্লজ্জ চিটিং। জাভিয়ান ভ্যালেরিয়া যখন এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকে কথা বলছিল, তানভীর সুযোগ বুঝে নিজের একটি গুটি 3 ঘর এগিয়ে দিল। একটু পর আবার যখন সুযোগ পেল, তখন তার কাঁচা গুটিকে সুকৌশলে সরিয়ে একদম পাকার নিরাপদ ঘরে বসিয়ে দিল। ভ্যালেরিয়া হঠাৎ বোর্ডের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। এই এই গুটিটা তো এখানে ছিল না, এটা তো কেবল ঘর থেকে বের হয়েছিল, এটা এখানে এলো কি করে? তানভি চোখ বড় বড় করে একদম সতীসাধ্যের মতো মিথ্যে বলে বলল, কি বলছেন আপু, আপনি তো খেলাই মনই দিচ্ছে না, শুধু জ্যাভেনের দিকে তাকিয়েছেন। এটা তো আমি অনেকক্ষণ আগেই পাকিয়েছি, আপনার কিচ্ছু মনে নেই। ভ্যালিনা নিশ্চিত ছিল যে গটিটা কাঁচা ছিল, কিন্তু তানভি এমন ইস্পাত কঠিন আত্মবিশ্বাসের সাথে বলছে যে সে নিজেও নিজের স্মৃতির ওপর দ্বিধায় পড়ে গেল। জাভিয়ান একপাশে বসে মুচকি মুচকি হাসছিল। সেসব দেখছে। তানভীর হাতের প্রতিটি কারচুপি তার বাজ পাখির মতো চোখে ধরা পড়েছে, কিন্তু সে কিছু বলছে না। সে দেখলো তানভী তার গুটি খাওয়ার ভয়ে জাভিয়ানের একটা গুটি যখন তখন আঙুলের টোকায় বোর্ড থেকে সরিয়ে দিচ্ছে। জাভিয়ান হাসি চেপে বলল, তানভী, আমার গুটিটা তো লাল ঘরের ওখান থেকে নড়ার কথা নয়, তুমি কি ওটা খেয়ে ফেললে নাকি কৌশলে সরিয়ে দিলে? তানভী তীব্র স্বরে বলল, চুপ করুন তো, নিজের গুটি নিজে সামলাতে পারেন না, দোষ দিচ্ছেন আমার। আপনারা দুজন মিলে আমাকে হারানোর ফন্দি করছেন, আমি সব বুঝি। তানভী তখন পুরোপুরি মরিয়া। সে কোনোভাবেই ভ্যালেরিয়াকে এবার যে জিততে দেবে না, দরকার হলে সে পুরো বোর্ডটাই উল্টে সুইমিং পুলে ফেলে দিবে, কিন্তু জ্যাভিয়ানকে অন্য কেউ কিস করবে এটা সে জান থাকতে হতে দেবে না। লুডুর বোর্ডে শেষ পর্যন্ত তানভীর নিপুণ কারচুপির কাছে ভ্যালেরিয়া দীর্ঘদিনের পারদর্শিতা হার মানল। ভ্যালেরিয়া আর চোখে দেখছিল তানভী কিভাবে সুযোগ বুঝে ছক্কার চাল পাল্টে দিচ্ছে আর অবলীলায় গুটি সরিয়ে নিজের পথ পরিষ্কার করছে। এই অসম যুদ্ধে যেতে অসম্ভব যেন ভ্যালেরিয়া মনে মনে এক বিচিত্র তৃপ্তি পেল। সে বুঝতে পারল তানভী তার জাভিয়ানকে আগলে রাখার জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারে। ভ্যালেরিয়া একটা লম্বা হাই তুলে বোর্ড থেকে হাত সরিয়ে নিল। তার চোখে মুখে তখন ক্লান্তির এক কৃত্রিম ছাপ। উফ, আর পারছি না এই অসম লড়াইয়ে, আমি সত্যিই ক্লান্ত। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি বরং এবার বিদায় নেই, তোমরা খেলো। তানভীর বুক থেকে এক বিশাল পাথরের মতো ভার নেমে যাওয়ার নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত আজকের মতো জাভিয়ানকে কোনো অঘটন আর ভ্যালেরিয়ার ওই বাজি থেকে বাঁচানো গেছে। সেও দ্রুত উঠে দাঁড়ালো, যেন এখান থেকে পালাতে পারলে সে সুরক্ষিত। হ্যাঁ আপা, আমারও চোখের পাতা লেগে আসছে, চলুন আমরা একসাথেই যাই। এই মাঝরাতে খোলা আকাশের নিচে থাকা একদম ঠিক না। জাভিয়ান এতক্ষণ তানভীর প্রতিটি হাতের কারসাজি এক অদ্ভুত প্রণয়মাখা হাসি নিয়ে উপভোগ করছিল, কিন্তু তানভী যেই পালানোর চেষ্টা করলো, অমনি তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে রাজকীয় ভঙ্গিতে সোফায় সোজা হয়ে বসলো। দাঁড়াও, ভ্যালেরিয়া ঘুমালেও ঘুমাক, কিন্তু তুমি কোথাও যাচ্ছ না। মাত্রই তো টঙ্ককতা করে জিতলে, তার বিজয় উৎসব হবে না? চলো আমরা দুজন মিলে এবার পাবজি খেলি। ভ্যালেরিয়া না থাকলে কি হয়েছে, আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্লোজ হয়ে রণক্ষেত্রে টিকে থাকতে হয়। জাভেনের কণ্ঠস্বরে সেই চিরচেনা আধিপত্য আর এক অদ্ভুত মাদকতা মেশানো যে তানভীর মুহূর্তে ধরে ফেলল জাভেন তাকে একা পাওয়ার জন্যই এই সূক্ষ্ম জাল বুনছে। বিশেষ করে ওই ক্লোজ শব্দটা জাভেন এমন তীব্রভাবে উচ্চারণ করলো যে তানভীর সরাসরি অপমানের চেয়েও বেশি এক শিহরণ খেলে গেল। তানভীর আগে হরিণীর মতো চোখ পাকিয়ে বলল, আমি কোনো পাবজি টাবজি খেলবো না, আমার ঘুম পাচ্ছে, মানে আমি এখন ঘুমাবো। আর আপনার ওই ক্লোজ হওয়ার শখ মেটানোর জন্য তো অনেকেই আছে, তাদের কাছেই যান গে। জাভিয়ান সিট ছেড়ে উঠে দাঁড়ালেও তার দীর্ঘদেহী অবয়ব মুহূর্তেই তানভীর উপর এক দীর্ঘ ছায়া ফেলল। সে এক কদম তানভীর দিকে এগিয়ে সে অত্যন্ত নিচু কিন্তু প্রগাঢ় স্বরে বলল, ভয় পাচ্ছ কেন জিনিয়া? লুডুর বোর্ডে তো বেশ বীরত্ব দেখালে, এখন কি একা আমার সামনাসামনি হওয়ার সাহসটা হারিয়ে ফেললে? তানভী দেখল জাভিয়ান তাকে তিলে তিলে উস্কানি দিচ্ছে, তাকে অস্থির করে তোলার এক নিপুণ খেলায় মেতেছে সে। তানভী আর কোনো বিতর্কে না জড়িয়ে গটগট করে রাগে পা আছড়ে ওখান থেকে চলে যেতে শুরু করলো। তার দীপ্ত হাঁটার ভঙ্গি আর গতি তীব্রতা বলে দিচ্ছিল যে তার মনের ভেতর এখন কত বড় এক অভিমানের ঝড় বইছে। জাভিয়ান আড়ালে দাঁড়িয়ে এক তৃপ্তির হাসি হাসলো। সে জানে জিন্নি এখন সারা রাত এপাশ ওপাশ করবে। জাভিয়ানের প্রতিটি শব্দ আর ভ্যালেরিয়ার ওই উপস্থিতি তাকে কুড়ে কুড়ে খাবে। জাভিয়ান মনে মনে বলল, চিটিং করলে লুডো তো জিতলে জিনিয়া, কিন্তু এই প্রেমের অসম লড়াইয়ে জাভিয়ান চৌধুরীর কাছে তোমার আত্মসমর্পণ কেবল সময়ের ব্যাপার। রাতের লিভিং রুমে সেই থমথমে নীরবতায় জাভিয়ানের পৌরুষদীপ্ত গাম্ভীর্য যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি করে রেখেছে।
শাওয়ার নিয়ে আসার পর তার ভেজা চুলে দু একটা গোছা অবাধ্য হয়ে কপালে এসে পড়েছে, যেখান থেকে চুইয়ে পড়া জলের কণা তার ফর্সা ধারালো চোয়াল বেয়ে নিচে নামছে। টিভির পর্দায় হলিউডের কোনো মারকাটারি মুভি চললেও জাভেনের দৃষ্টিতে ছিল এক গভীর শূন্যতার চাপা আক্রোশ। তানভি দরজার আড়াল থেকে দেখল মানুষটাকে। জাভেনের সেই ভঙ্গি দেখে তার বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ে মুচড়ে উঠল। সে বুঝতে পারল জাভেন সত্যি ভীষণ চোটে আছে। নিজের উপর এক চিলতে অভিমান নিয়ে সে গায়ের চাদরটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে সোফার পাশে এসে দাঁড়ালো। জাভিয়ান আর চোখে তানভীর উপস্থিতি টের পেলেও এমন এক নির্লিপ্ত ভাব ধরে রইল যেন সে ছাড়া এই ঘরে আর কোনো দ্বিতীয় প্রাণের অস্তিত্ব নেই। তানভী একটু সাহস সঞ্চয় করে সোফার একদম কিনারায় গিয়ে বসলো। জাভিয়ান তখনও পাথরের মূর্তির মতো নির্বিকার। তানভী খুব নিচু আর মোলায়েম গলায় বলল, কি দেখছেন এসব? হলিউডের মারপিটওয়ালা মুভি? ধ্যাত, কার্টুন লাগান, আমি কার্টুন দেখব। জাভিয়ান এবার হঠাৎ করে টিভির রিমোটটা পাশের কাচের টেবিলে সশব্দে আছড়ে রাখলো। সে ঝট করে তানভীর দিকে ফিরল। তার চোখের মণিতে তখন এক আদিম নেশা আর ক্রোধের প্রলয়ঙ্কারী সংমিশ্রণ। জাভিয়ান গম্ভীর আর অস্বাভাবিক কর্কশ গলায় বলল, কার্টুন দেখবে? এই মাঝরাতে তোমার কার্টুন দেখার শখ জেগেছে? জিনিয়া, তোমার এখন পর্ন দেখার বয়স হয়েছে, কার্টুন দেখার নয়, বুঝলে? কথাটা কানে যেতেই তানভীর সারা শরীর যেন বিদ্যুৎ স্পর্শ হলো। লজ্জায় আর অপমানে তার মুখটা বিকেলের গোধূলির মতো টকটকে লাল হয়ে উঠল। সে চাদরটা গায়ের সাথে আষ্টে পিষ্টে মুড়িয়ে নিয়ে আর্তনাদ করে উঠল, সি জাভিয়ান, আপনার মুখে কিচ্ছু আটকায় না? আপনি একটু বদলাননি, সে আগের মতো অসভ্য রয়ে গেছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো বিপদে পড়ে কিছুটা সংযত হয়েছেন, কিন্তু আপনার ওই লম্পট চরিত্রটা বিন্দুমাত্র পাল্টায়নি। জাভিয়ান এবার এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে শিকারি বাঘের মতো হঠাৎ করে সোফায় তানভীর দিকে অনেকটা ঝুঁকে এলো। তানভী আতঙ্কে সোফার গদির সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। জাভিয়ান তার খুব কাছে, এত কাছে মুখ নিয়ে এলো যে তাদের নাসারন্ধে একে অপরের নিঃশ্বাস আশ্রে পড়ছে। জাভিয়ান চাপা আর হাড় কাঁপানো স্বরে বলল, হ্যাঁ, আমি এমনই লম্পট। আর বিস্ময়কর হলো সত্যি যে এই লম্পট লোকটাকেই তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না জেনিয়া? না হলে মাঝরাতে নিজের নিরাপদ ঘর ছেড়ে আমার সাথে এখানে দেখা করতে আসতে না? বলো, উত্তর দাও আমার কথার, ভুল বলছি? তানভী সম্পূর্ণ নিরুত্তর হয়ে গেল। জাভিয়ানের নিঃশ্বাসের তপ্ত উষ্ণতা তার ওষ্ঠ ছুঁয়ে যাচ্ছে। একদিকে জাভিয়ানের সেই অবাধ্য কথাগুলো তাকে বিদ্ধ করছে, অন্যদিকে তার এই সন্মোহনী পুরুষালী আকর্ষণ তানভীর সমস্ত যুক্তি তছনছ করে দিচ্ছে। তার হৃৎপিণ্ড তখন কোনো উন্মত্ত ড্রামের মতো ধুকপুক করছে। জাভিয়ান এবার তার বলিষ্ঠ হাতটা তানভীর পেছনে সোফার উপর রেখে ওকে সম্পূর্ণ বন্দি করে ফেললো। সে চাইল আজ তানভীর ওই জেদটা এক নিমিষে চুরমার করে দিতে। জাভিয়ানের চোখে তখন এক অদ্ভুত বিজয়ী হাসি। জাভিয়ানের ভেতরে সেই দাহ্য ক্রোধ হঠাৎ করে এক ভয়াবহ শয়তানিতে রূপ নিল। সে টিভি রিমোটটা হাতে নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতায় একটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিষিদ্ধ দৃশ্য চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে লিভিং রুমের নিস্তব্ধতা ভেঙে এক অত্যন্ত অস্বস্তিকর আর নিষিদ্ধ শব্দাবলী আছড়ে পড়ল। তানভীর কান মুখ মুহূর্তে লজ্জায় আগুনের মতো লাল হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে জাভিয়ান চৌধুরী সত্যি এত বড় একটা অসভ্যতা সবার অলক্ষ্যে করে বসবে। তানভী দুই হাতে নিজের কান চেপে ধরে আর্তনাদ করে উঠল, সিসি, এটা কি করছেন আপনি? এখনই বন্ধ করুন বলছি। যদি কেউ চলে আসে তবে কিভাবে? আপনি কি হিতাহিত জ্ঞান হারিয়ে পাগল হয়ে গেছেন? জাভিয়ান সোফায় আয়েশ করে হেলান দিয়ে এক হাত দিয়ে রিমোটটা মাথার উপরে উঁচিয়ে ধরল। তার ঠোঁটের কোণে তখন এক চরম অবাধ্য আর বিজয়ী হাসি। সে রিমোটটা এমনভাবে নাগালের বাইরে রাখলো যাতে তানভী সহজে তা ছিনিয়ে নিতে না পারে। বন্ধ করব কেন? তুমি তো বললে আমি একটু বদলাইনি। তো আজ না বদলানো এই লম্পট জাভিয়ানকে একটু সহ্য করো, দেখি তোমার কার্টুন দেখার শখ আর কতক্ষণ টিকে থাকে। তানভীর ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে দিকবিদিক জ্ঞান হারিয়ে জাভিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল রিমোটটা কেড়ে নেওয়ার জন্য। জাভিয়ান অত্যন্ত চতুরতার সাথে রিমোটটা এপাশ ওপাশ করতে লাগলো, যেন তানভীরকে নিয়ে এক মরণপণ খেলায় মেতেছে। এক পর্যায়ে রিমোটের নাগাল পেতে গিয়ে তানভীর পা পিছলে গেল এবং সে ভারসাম্য হারিয়ে সরাসরি জাভিয়ানের ইস্পাত কঠিন চওড়া বুকের ওপর আছড়ে পড়ল। ঠিক সেই মোক্ষম মুহূর্তেই জাভিয়ান তার অন্য হাত দিয়ে তানভীর কোমর জাপটে ধরল। এক নিপুণ ঝটকায় সে তানভীরকে নিজের কোলের উপর টেনে নিল। তানভীর হকচকিয়ে গেল। তার বুক তখন কোনো বুনো ঘোড়ার মতো দুরু দুরু কাঁপছে। জাভিয়ানের বলিষ্ঠ বাহুর বন্ধন এতটাই সুদৃঢ় যে তানভীর নড়াচড়া করার বিন্দুমাত্র উপায় রইল না। পরক্ষণেই জাভিয়ান এক হাত দিয়ে রিমোটের পাওয়ার বাটন চেপে
দিল। সেই নিষিদ্ধ শব্দ আর দৃশ্যপট নিমিষে উধাও হয়ে গেল। ঘরটা এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতায় ডুবে গেল, যেখানে কেবল দুজনের ঘনতপ্ত নিঃশ্বাসের শব্দ এখন প্রধান হয়ে উঠছে। জাভিয়ান তানভীর কানের খুব কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। তার কণ্ঠস্বর এখন আর রুক্ষ নয়, বরং অসম্ভব গভীর, মাদকতা ভরা আর নেশাতুর। জাভিয়ান অস্ফুট স্বরে বলল, রিমোট তো পেয়ে গেলে জিনিয়া। এখন এই যে আমার উপর প্রলয় হয়ে আছড়ে পড়ে আছো, এখান থেকে মুক্তি পাবে কিভাবে? আমি কি তোমাকে এত সহজে ছেড়ে দেব? তানভি জাভেনের কাঁধে নিজের কাঁপা কাঁপা হাত রেখে নিজেকে সারানোর বৃথা চেষ্টা করতে গিয়ে থমকে গেল। জাভেনের চোখের ওই তীব্র সর্বগ্রাসী দৃষ্টি তাকে যেন সম্মোহিত করে ফেলেছে। সে অত্যন্ত দুর্বল স্বরে বিড়বিড় করে বলল, সারুন জাভিহান, কেউ দেখে ফেলবে। আপনি সত্যিই খুব পচা। জাভিয়ান তখন বলল, পচা বলেই তো তুমি আমাকে ছাড়া আর দ্বিতীয় কাউকে ভাবতে পারো না। এই তোমার শরীরের ওই অবাধ্য চাদরটা সরিয়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে জিন্নিয়া? জাভিয়ান অত্যন্ত আলতো করে তানভীর গায়ে চাদরটার এক কোণ নিজের আঙুলের ডগায় টেনে ধরল। তানভীর সারা শরীরে তখন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে যাচ্ছে। একদিকে লজ্জা, অন্যদিকে জাভিয়ানের এই অমোঘ প্রতিরোধ আকর্ষণ। তানভী যেন পুরোপুরি জাভিয়ানের মায়াবী এক গোলকধাঁধায় বন্দী হয়ে গেছে। উত্তেজনার পারদ এতটাই বেড়ে গেল যে তানভীর চারপাশটা আফসা হয়ে আসতে লাগলো। লিভিং রুমের সেই আধা অন্ধকার পরিবেশে জাভিয়ানের চোখের দৃষ্টি এখন আর কেবল দুষ্টুমিতে সীমাবদ্ধ নেই। সেখানে দানা বেঁধেছে এক আদিম তৃষ্ণার সহস্র রজনীর বিরহ জ্বালা। জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে আসা রূপালি চাঁদের আলো তাদের অবয়বে এক মায়াবী রহস্যের প্রলেপ মেখে দিয়েছে। জাভিয়ান হাতের রিমোটটা তাচ্ছিল্যের সাথে দূরে ছুঁড়ে ফেলে দিল। এখন আর কোনো কৃত্রিম শব্দের প্রয়োজন নেই। সে তার বলিষ্ঠ হাত বাড়িয়ে তানভীর চিবুকটা পরম মমতায় উছিয়ে ধরল। তানভীর লজ্জা আর অজানা এক আবেশে চোখ বুজে ফেলল। তার দীর্ঘ ঘন চোখের পাতাগুলো কোনো বনহরণীর মতো থরথর করে কাঁপছে। জাভিয়ান অত্যন্ত নিচু আর প্রগ্রহ স্বরে বলল, কতদিন এই মুহূর্তটার জন্য আমি নরক যন্ত্রণা সয়েছি। তুমি জানো জেনিয়া, যখন সাগরের উত্তাল ঢেউ চিরে তোমাকে খুঁজে ফিরছিলাম, প্রতিটি লহমায় মনে হতো আমার ফুসফুস বাতাসহীন হয়ে আসছে। তানভীর কণ্ঠে কোনো ভাষা সরল না। সে কেবল তার দুহাত দিয়ে জাভিয়ানের শার্টের কলারটা এক অলীক অধিকারবোধে জাপটে ধরল। জাভিয়ান ধীরে ধীরে তানভীর গায়ে সেই বড় চাদরটা একপাশে সরিয়ে দিল। নিশিরাতে সে আবছা আলোয় পাতলা ফিটার গাউনে তানভীরকে আজ কোনো অপার্থিব রূপসী মনে হচ্ছে। জাভেনের আঙুলগুলো তানভীর কাঁধের ওপর দিয়ে স্লাইড করে নিচে নেমে আসতেই মেয়েটির সারা শরীর শিউরে উঠল। তানভীর আকুতি মাখা স্বরে বলল, জাভিয়ান, আমি আপনাকে বড্ড ভয় পাই। জাভিয়ান তখন মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ভয় পাও না ভালোবাসো জিন্নিয়া? জাভিয়ান আর কোনো উত্তরের অপেক্ষা করল না। সে তানভীর ললাটে একটি প্রগাঢ় চুমু খেলো। তারপর তার ওষ্ঠাধর নেমে এলো তানভীর বন্ধ চোখের পাতায়। তানভীর সারা শরীরে এক অদ্ভুত মাদকতায় অবশ হয়ে এলো। সে অনুভব করলো জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস এখন তার উন্মুক্ত গ্রীবায় আশ্রে পড়ছে। জাভিয়ান তার মুখটা তানভীর ঘাড়ের সেই স্নিগ্ধ জায়গায় ডুবিয়ে দিল। তানভীর অস্ফুট এক আর্তনাদ করে জাভিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেলস্ট্রোমের সেই বন্দিশালা, সাগরের লোনা জল আর মৃত্যুর হিমশীতল আতঙ্ক সবই যেন জাভিয়ানের এই উষ্ণ স্পর্শে কর্পূরের মতো উবে গেল। জাভিয়ান তানভীকে নিজের কোলেই রাখা অবস্থায় সোফা নরম গদিতে আরও একটু হেলান দিয়ে শুয়ে দিল। তানভী এখন পুরোপুরি জাভিয়ানের শরীরের সাথে মিশে আছে। জাভিয়ানের এক হাত তানভীর পিঠে সে অনাবৃত অংশে চলে গেল। এবার আর কোনো লুকোচুরি নয়। জাভিয়ান তার ঠোঁট দিয়ে তানভীর ওষ্ঠাধরের খুব কাছে এসে থমকে দাঁড়ালো। তাদের নিঃশ্বাস এখন এক হয়ে মিশে যাচ্ছে। তানভী ধীরে ধীরে নিজের চোখ মেলল। জাভেনের চোখে সে এক অমোঘ অধিকারবোধ আর উন্মত্ত ভালোবাসা দেখতে পেল। তানভী নিজেই নিজের মাথাটা একটু উঁচিয়ে জাভেনের ঠোঁটের নিচের ডান পাশের তিলটায়, সেটা তার সবচেয়ে প্রিয়, সেখানটায় আলতো করে এক স্বর্গীয় ছোঁয়া দিল নিজের অধরের দ্বারা। সেই এক মুহূর্তেই জাভিয়ান যেন সব নিয়ন্ত্রণ হারালো। সে তানভীর কোমরে নিজের হাত শক্ত করে গেঁথে তাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে পিষে ধরল। পুরো রুমে নিস্তব্ধতা চূর্ণ করে কেবল তাদের দ্রুত হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। বাইরে সমুদ্রের উত্তাল ঢেউ যেমন বারবার তীরে আছড়ে পড়ে, জাভিনের প্রতিটি স্পর্শ তানভীর হৃদয়ে ঠিক তেমনি ভালোবাসার প্রলয়ঙ্করী ঢেউ তুলছিল। জাভিয়ান তানভীর ঘাট থেকে শুরু করে কানের লতি পর্যন্ত তার ঠোঁট বুলিয়ে আনলো। প্রতিটি ছোঁয়ায় তানভীর সারা শরীরে হাজার ভোল্টের বিদ্যুৎ খেলে যাচ্ছে। জাভিয়ান ফিসফিস করে বলল, তুমি জানো না জিনিয়া, তোমাকে ছাড়া কাটানো প্রতিটি রাত আমার কাছে কবরের মতো ছিল। আজ আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। জাভিয়ান এবার তানভীর দুই গাল নিজের হাতের মুঠোয় নিয়ে তার ঠোঁটের খুব কাছে মুখ নামিয়ে আনলো। তানভীর নিঃশ্বাস তখন বন্ধ হওয়ার উপক্রম। সে জাভিয়ানের চোখের ওই প্রখর চাহনি আর ভালোবাসার এই আকাশছোঁয়া তীব্রতা সহ্য করতে পারছিল না।
তার শরীরের প্রতিটি স্নায়ু এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে। জাভেন যেই না তার ঠোঁট তানভীর ওষ্ঠাধরে ডুবিয়ে দিতে চাইল, ঠিক তখনই তানভীর পুরো পৃথিবীটা বনবন করে দুলতে শুরু করলো। অতিরিক্ত ভয়, লজ্জা আর এই নতুন অনুভূতির অসহ্য তীব্রতায় তার মস্তিষ্কে রক্ত চলাচল যেন থমকে গেল। তানভীর অত্যন্ত অস্ফুট স্বরে বলে উঠল, জাভিয়ান, আমার কেমন যেন। বলেই তানভীর মাথাটা টলে জাভিয়ানের বলিষ্ঠ কাঁধে হেলে পড়ল। জাভিয়ান প্রথমে ভাবল তানভীর হয়তো লজ্জায় নিজেকে লুকিয়ে ফেলছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই সে অনুভব করলো তানভীর শরীরটা পুরোপুরি নিস্তেজ হয়ে গেছে, তার হাতের মুঠি আলগা হয়ে গেছে। জাভিয়ান এক মুহূর্তে সচেতন হয়ে উঠল। সে তানভীর মুখটা তুলে ধরল, কিন্তু দেখল তানভীর গভীর ঘুমে নয়, বরং উত্তেজনার আতিশয্যের সঙ্গহীন হয়ে গেছে। জাভিয়ান তীব্র আতঙ্কে ডাকতে লাগলো, তানভি, তানভি চোখ খোলো, কি হলো তোমার? জাভিয়ান দ্রুত তানভিকে সোফায় শুয়ে দিল। সে বুঝতে পারল এই কোমল মেয়েটার উপর দিয়ে গত কয়েকদিন যে ঝড় গিয়েছে, আজ তার এই তীব্র রোমান্স আর আবেগের ভার সইবার মতো ক্ষমতা তানভীর দুর্বল শরীরে ছিল না। জাভেদ নিজের ওপর অত্যন্ত বিরক্ত হলো। সে পাগলের মতো তানভীর মুখে পানির ছিটা দিতে লাগলো। জাভেদ নিজের কপালে হাত দিয়ে বলল, শিট, আমি সবসময় এমন উন্মাদ হয়ে যাই, মেয়েটা এমনিতেই দুর্বল, তার উপর আমি। জাভেদ তানভীকে নিজের দুই বাহুতে পাজাগোলা করে পরম আদরে তুলে নিল। তার চোখে এখন রোমান্সের বদলে এক অত্যলান্ত মায়া আর দুশ্চিন্তা। সে তানভীকে নিয়ে ধীর পায়ে তার নিজের বেডরুমের দিকে এগোতে লাগলো।